শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায় ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, তারকা কথনের সেটে আসলে আপনাদের প্রিয় মুখগুলোকে নিয়েই আমরা হাজির হই। আজও তার ব্যতিক্রম নয়। আজকে যিনি আমাদের সাথে আছেন তাকে আসলে আমরা দেখি ফেসবুক ওয়ালে এবং সমুদ্রে, এবং আপনারা সকলেই তাকে ভীষণ রকম ভালোবাসেন, চেনেন, তার কন্টেন্টগুলি দেখেন। আজ আমাদের সাথে আছেন একজন নাবিক, একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের সকলের প্রিয় সেল উইথ মারুফের মারুফ ভাই। স্বাগত আপনাকে। কেমন আছেন আপনি? ধন্যবাদ আপনাকে, ভালো আছি। সমুদ্র পাড় থেকে তারকা কথনের সেটে কেমন লাগছে এসে? অদ্ভুত লাগতেছে। আমি এখনো ফিল করতে পারছি না যে আমি এই অনুষ্ঠানে এখানে বসা। আমরা খুব ছোটবেলা থেকেই অনুষ্ঠানটা দেখে আসি। আমি কখনো ভাবিনি যে আমি কখনো এই সোফা এসে বসবো। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। ইউ আর মোস্ট ওয়েলকাম অ্যান্ড ওয়ার্ম ওয়েলকাম টু তারকা কথন। আমরা একটু আপনার কাছ থেকে শুনবো আসলে আপনার জীবন, আপনার সব কিছু মিলিয়ে কেমন যাচ্ছে, কিভাবে আসলে, মানে মানুষের স্বপ্ন থাকে আমি কেউ ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই। স্বপ্নটা কি শুরু থেকেই ছিল যে আমি একজন নাবিক হতে চাই? না, স্বপ্নটা শুরু থেকে এমনটা ছিল না। এটা অনেকটা আনপ্ল্যান্ড ওয়েতে হয়ে গেছে, সাডেনলি হয়ে গেছে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তো সেখানে 1 বছর পড়াশোনা করার পরে এমন একটা সিচুয়েশন আসে, আই হ্যাড টু লেফট দ্য ইউনিভার্সিটি। ওকে। দেন আমার এমন কিছু একটা সেক্টর প্রয়োজন ছিল যেখানে আমার একটু আর্লি এস্টাবলিশমেন্ট হবে, প্লাস একটু ডিফারেন্ট কিছু আমার ইচ্ছা ছিল। ডিফারেন্ট কিছু যে মেরিন প্রফেশন হবে ব্যাপারটা সেটা না, জাস্ট আই ওয়ান্টেড সামথিং ডিফারেন্ট, মানে রেগুলার 9টা 5টা অফিস যেন না হয়, এইরকম আর কি। তো সেইখান থেকে সামহাউ আমার লাক হয়তো এইদিকে ছিল, অ্যান্ড আই এম হিয়ার। আর এরপরে যা হয়েছে, যে কারণে আমি এখানে বসা, এগুলো আসলে কোনোটাই প্ল্যান ছিল না কখনোই, সামহাউ হয়ে গেছে। সো আই এম ব্লেসড। মারুফ, তারপর 2 মিলিয়নের একটা পরিবার, এবং আপনার ভিডিও, আপনার কন্টেন্টগুলি লক্ষ লক্ষ মানুষ দেখছেন, ভালোবাসা জানাচ্ছেন। পরিকল্পনাটা আসলে কিভাবে করেছিলেন, বা আসলে কি এত সিরিয়াস ছিলেন যে আমি কন্টেন্ট ক্রিয়েশনে আসবো বা মানুষ এইভাবে আমাকে চিনবে? না, একদমই না। ইনফ্যাক্ট এখনো আমি কন্টেন্ট ক্রিয়েটর এটা বলতে একটু আনইজি ফিল করি, বিকজ আমি যে ভিডিও গুলো আপলোড করি এগুলো খুবই ক্যাজুয়াল, কোনো এডিটিং নেই, কিছু নেই, বিকজ আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম টু ডু অল দিস স্টাফ। আমি জাহাজে আমার যে র্যাঙ্ক, আমার যে কাজ, আমাকে প্রচুর ব্যস্ত থাকতে হয়। সো আমার যতটুকু রেস্ট আওয়ার থাকে অতটুকু সময়ের মধ্যে যা হয় আমি জাস্ট আপলোড দিই। প্লাস আমার ওখানে যেমন ইন্টারনেট রেস্ট্রিকশনস আছে, সো আমি ইচ্ছা মতো যে আপলোড দিব বা অ্যাক্টিভ থাকবো সেটাও সম্ভব হয় না। তো আমার জায়গা থেকে যতটুকু হয়, আর প্ল্যান বলতে আমার যেটা থিঙ্কিং ছিল যে আমরা যখন জাহাজ থেকে আসি তখন সবাই প্রশ্ন করে যে কি হয়, কিভাবে হয়, ঝড় হলে কি হয়, ইত্যাদি ইত্যাদি। ওইটা একটা আনসিন লাইফ, ওইটা মানুষ দেখতে পায় না এখান থেকে। আর কারো পক্ষে ওইটা দেখা সম্ভব না যে আমরা ইন্ডিয়ান ওশানের মাঝখানে কোথায় আছি বা আমাদের লাইফ কেমন ওখানে। সো আমি আমার যে পার্সোনাল ফেসবুক আইডি, সেখানে প্রথম একটা ভিডিও আপলোড দিছিলাম যে সি রাফ ছিল, ঝড় হচ্ছিল সাউথ আটলান্টিক ওশানে। সেদিন বেশ সি রাফ ছিল, তো সেইটারই একটা ভিডিও ফুটেজ, প্লাস এই যে আমাকে মানুষ প্রশ্ন করে যে সমুদ্রে ঝড় হলে কি হয়, তা আমি সেই প্রশ্নটার উত্তর ওই জাস্ট একটা ভিডিও ছিল। পরে দেখলাম যে ওইটা হিউজ রিচ, অনেক মানুষ ইন্টারেস্টেড, দেখতে চাচ্ছে। দেন আই প্ল্যান ওকে, মানে ছোট ছোট করে, হ্যাঁ। সো আমি প্রথম শুরু করছিলাম ওইটা আর কি বাংলাদেশে, মানে বাংলা ভাষায় সি লাইফ নিয়ে যে ভিডিও আপলোড করা। এখন অনেকেই করতেছে, আমার থেকে ভালো অনেকেই করতেছে, বাট আমি শুরু করছিলাম আর কি তখন। বাহ, দারুণ। এবং আসলে এই যে অদেখার প্রতি মানুষের একটা আগ্রহ বরাবরই, সেটা যে কোনো কিছু হতে পারে। এবং সমুদ্রপৃষ্ঠে আসলেই আমরা কিন্তু সেই জীবন, কিংবা আপনারা যেভাবে এই যে রাফ থাকে যখন সমুদ্র, কিংবা অন্যরকম একটা, কিংবা ডাকাতিও হয় অনেক সময় অনেক জাহাজে, এই রকম একটা যে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়, সেগুলো আসলেই আপনারা কিভাবে সামলে ওঠেন, বা নিজেদেরকে প্রোটেকশনের জায়গাটা কীরকম থাকে? আমাদের জায়গা থেকে যতটা সম্ভব আমরা সতর্কতা অবলম্বন করি। বাণিজ্যিক জাহাজগুলো, এখানে তো আসলে কোনো ওয়েপন থাকে না আমাদের নিজেদের প্রতিরক্ষার জন্য। তো নর্মালি যেটা হয় যে বিভিন্ন দেশের নৌবাহিনী আছে, ওনারা আমাদেরকে শেল্টার দেন। আর এছাড়া
এগুলো আসলে আনসার্টেন, এগুলো বলা মুশকিল কখন কি হয় না হয়, সেজন্য এই লাইফটা এত বেশি অ্যাডভেঞ্চারাস। একদম একদম, মানে আমরা জানি না যে এখন থেকে 7 দিন পরে বা আমরা একটা রুটে যাচ্ছি, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি, এর মাঝখানে কি হবে না হবে আমরা জানি না। যদিও এখন প্রযুক্তির কারণে আমরা ওয়েদারটা অন্তত দেখতে পাই, বুঝতে পারি আর কি যে কি হবে না হবে। অনেক সময় ওয়েদার ওয়ার্নিং নাই, তারপরেও আমরা দেখি যে অনেক সময় সিরাফ। ওকে, সো এটা খুবই আনসার্টেন, তার সে কারণেই আর কি একটু ডিফারেন্ট, একটু অ্যাডভেঞ্চারাস। একদম। এবং আপনি নিশ্চয়ই উপভোগ করছেন এই অ্যাডভেঞ্চারাস জার্নিটা আপনার লাইফে। আগে তো একরকম ছিল, বাট এখন একটু বেশি উপভোগ করছি বিকজ অফ অল মাই ফ্যান ফলোয়ার্স, যারা আমাকে দেখতেছে, যারা আমাকে ভালোবাসে। সারা দেশে অসংখ্য মানুষ আমাকে ভালোবাসেন, আমাকে দেখেন সমুদ্রে। যদিও সমুদ্রে তারা আমাকে দেখতে বেশি পছন্দ করেন, ল্যান্ডে আসার পরে পছন্দ করেন না আমি জানি, বাট কিছু করার নাই, বিকজ আমি মানুষ, আমার একটা লাইফ আছে। ওখানকার সমুদ্রের লাইফটা অনেক হেক্টিক, অনেক চ্যালেঞ্জিং। আমাদের যেমন আমার কোনো হলিডে নাই সেখানে, আমি প্রত্যেক দিন কাজ করি। সো ওই রকম একটা হেক্টিক লাইফ থেকে আমি যখন দেশে ব্যাক করি, আই নিড রেস্ট। ওকে, তারপরে যখন দেশে ব্যাক করছেন এবং যারা আপনাকে চিনছে বা অনেকে নিশ্চয়ই ফ্যান ফলোয়ার্স যারা আছে তারাও ছবি তুলতে চাইছে বা একটা সার্কেল তৈরি হয়েছে অন্যরকম, এই লাইফটা আসলে কেমন লাগে? ভীষণ ভালো। এটা হচ্ছে আমার কাছে একেবারে আনএক্সপেক্টেড ছিল। সো এখন যখন আমি রাস্তায় বের হচ্ছি, কেউ আমাকে দেখে, নোটিস করে, অনেকেই চিনতে পারে, অনেকেই কনফিউজড হয় যে কোথাও দেখছি মনে হয়। আর আমি খুবই নর্মালি চলাফেরা করি, যেভাবে এখন থেকে 5 বছর আগে যেমন ছিলাম আমি এখনো সেভাবে চলাফেরা করি। সো মানুষজন অনেক সময় দেখে কনফিউজড হয় যে কোথাও দেখছি মনে হয়, বাট অনেকে চিনতে পারে, আবার অনেকে পারে না। ওভারঅল ভালো লাগে, তবে যখন কেউ নোটিস করে আমি সেটা বুঝতে পারি। বাহ, আমরা আরেকটু বিষয় একটু জানতে চাচ্ছিলাম, এই যে নাবিকের জীবনটা এবং এই যে আপনারা ক্যামেরার মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পাচ্ছি আপনাদের লাইফস্টাইল বা যতটুকু আপনাদের পক্ষে দেখানো সম্ভব হচ্ছে, এই সেক্টরটা কিন্তু অনেকেই জানেন না তেমনভাবে, বা এই সেক্টরে কীভাবে আসা যায় বা চ্যালেঞ্জেসগুলি, এই সব কিছু মিলে যারা আসলে এই সেক্টরে কাজ করতে চায় বা আসতে চায় তাদেরকে আপনি কি বলবেন? আচ্ছা, এই সেক্টরে এখন যারা আসতে চায় আমি একটু ডিসকারেজ করব। এই সেক্টরে এখন জব ক্রাইসিস আছে প্রচুর। নর্মালি কি হয়, বাংলাদেশে সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখান থেকে 2 বছরের কোর্স কমপ্লিট করে দেন শিক্ষানবিশ হিসাবে জাহাজে যেতে হয়, পরবর্তীতে পরীক্ষা দিয়ে স্টেপ বাই স্টেপ উপরের দিকে যেতে হয়। আমি অনেক সহজে বলে ফেলতে পারি, বাট দ্য সিনারিও ইজ ডিফারেন্ট। এখন জব ক্রাইসিস আছে যারা জুনিয়র লেভেলে, যারা মাত্র পাশ করে বের হচ্ছে। যেমন এখন সম্ভবত সারা দেশে মোটামুটি 600 থেকে 700 ক্যাডেট বের হচ্ছে। আমাদের অ্যাজ আ বাংলাদেশি এই পরিমাণ জব ফ্যাসিলিটি এখন নাই। সো তাদেরকে অনেক লম্বা একটা সময় ওয়েটিংয়ে থাকতে হয়। কেউ 1 বছর অপেক্ষা করে, কারো আর্লি হয়ে যায়, কেউ 1 বছর, কেউ 1.5 বছর, 2 বছর পর্যন্ত অপেক্ষা করে। সো এইটা এমন না যে মানে হতাশ হওয়ার কিছু নাই, যদি লেগে থাকতে পারে তাহলে হয়তো এক সময় হবে, অবশ্যই হবে, বাট একটু ডিফিকাল্ট হবে। মানে আগে যতটা স্মুথ ছিল এখন এতটা স্মুথ না। সো যদি কেউ আসতে চায় তাহলে তাকে, সে যদি ভাবে যে আমি 2 বছর কোর্স কমপ্লিট করে জাহাজে যেই আমি স্যালারি পাবো ইত্যাদি ইত্যাদি, এইভাবে ভাবা যাবে না। পার হয়ে তারপরে আসলে হ্যাঁ, যদি সে অ্যাকচুয়ালি প্যাশনেট হয় অ্যাবাউট দিস প্রফেশন, তাহলে তাকে লেগে থাকতে হবে অন্তত 5-7 বছর। আচ্ছা, তারপরে হয়তো ভালো কিছু হবে। আচ্ছা, আমরা যখন ভিডিও দেখি তখন আসলে এটাও দেখি যে জাহাজের মধ্যে নানান রকমের অ্যাক্টিভিটিসের সাথে সাথে সেল উইথ মারুফ গানও করছেন। তো আজকে কি চ্যানেল আইয়ের দর্শকদের জন্য আমরা 2 লাইন গান শুনতে পারি কিনা? হ্যাঁ, নিশ্চয়ই। আমার গানটাই আসলে শখের জায়গা ছিল ভীষণ। এটা আমি শিখে নাই যদিও কোথাও, বাট এটাই আমার শখ। আমার সবকিছুর বাইরে একটাই কাজ করি, সেটা হচ্ছে আমি গান গাই। এটা একা একা বেশি গাই, বাট মানুষজন অনেকে শুনছে, পছন্দ করে। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। 2 চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি,
তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি, তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। বাহ, চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসলে মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার গানটি। আমরা একটু জানতে চাইবো যে এই যে সমুদ্র পাড়ের জীবন, এটার মধ্যে যেমন বৈচিত্র্যতা আছে, বৈরিতাও নিশ্চয়ই আছে। এখানে দেখা যাচ্ছে যে নর্মাল যারা বিভিন্ন জায়গাতে কাজ করছেন, যে কোনো ফ্যামিলি ক্রাইসিস বা যে কোনো সময় কোনো সমস্যা হলে সে 2-1 দিনের মধ্যে পৌঁছে যেতে পারছেন বা আরও কম সময়। কিন্তু আপনাদের লাইফটা এত বেশি আনসার্টেন, কোনো একটা ক্রাইসিস বা ফ্যামিলি ক্রাইসিস হলে পারে কবে ফিরতে পারবেন এটা কিন্তু খুবই খুবই অনিশ্চিত। এটা বলা খুব মুশকিল। সেক্ষেত্রে আসলে এই বিষয়গুলো নিশ্চয়ই মনে একটা পীড়া সৃষ্টি করে, বা এই জিনিসটাকে আসলে নিজের মধ্যে যে একটা মানসিক দ্বন্দ্ব আসতে পারে, সেটাকে কিভাবে হ্যান্ডেল করেন? এটা অভ্যাস হয়ে গেছে, এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করেই তারপরে এখানে যেতে হয়। আমি জানি যে এখন যদি কোনো ফ্যামিলি এমার্জেন্সি হয়, দেন আমার পক্ষে এখানে যাওয়া সম্ভব না, বা আমার পক্ষে দেশে ফেরা সম্ভব না। সো অবভিয়াসলি কষ্ট হয়, কিন্তু মেনে নেওয়া ছাড়া এখানে আর কোনো ওয়ে নাই। সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলি সাপোর্টটাও অনেক বেশি জরুরি। যখন আপনার ফ্যামিলি থেকে আপনাকে দেখা যাচ্ছে এটা নিয়ে যখন কমপ্লেইন করছে না বা আপনার সাথে কোঅপারেট করছে বা তারা জিনিসটা অ্যাকসেপ্ট করছে, তখন একরকম সিনারি হয়। আবার অন্যরকম হলে নিজের ক্ষেত্রেও একটা ফ্রাস্ট্রেশনের জায়গাটা চলে আসে। হ্যাঁ, অবশ্যই এটা আমাদের ফ্যামিলিও এইভাবে অভ্যস্ত হয়ে গেছে, বুঝতে হবে সিচুয়েশন। এখন আমি যদি কোনো সমুদ্রের মাঝখানে থাকি, আই ডোন্ট হ্যাভ এনি অপশন। সো এইটুকু বুঝে তারপরে মানে এইটা যদি কোনো অপশন থাকতো দেন দ্যাটস এ ডিফারেন্ট কেস। এখানে তো কোনো অপশন নাই। একদম তাই। এবং এই যে দুটো পরিচয়, এখন আপনার একজন সেলার, পাশাপাশি একজন কন্টেন্ট ক্রিয়েটর, এবং 2 ধরনের কিন্তু অভিজ্ঞতাও হচ্ছে একই সাথে। সেক্ষেত্রে আমরা প্রথমে একটু জানতে চাইবো যে নাবিক হিসেবে তো অনেক রকম অভিজ্ঞতা আপনি এর মধ্যেই অর্জন করেছেন। এর মধ্যে একটা যে কোনো মজার বা যে কোনো স্মৃতিবহুল কোনো স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করেন, আমাদের দর্শকদের সাথে। নাবিক হিসাবে আমি যেটা সবথেকে বেশি এনজয় করি, এটা খুব বেশি ইন্টারেস্টিং না ব্যাপারটা, বাট তারপরে বলি যে আমরা যে সবসময় মাল্টি ন্যাশনাল মানুষজনদের সাথে কাজ করি, এক এক সময় এক এক দেশের মানুষ, ভিন্ন ভিন্ন কালচার, ভিন্ন ভিন্ন ফুড। তো মানে ব্যাপারটা এমন হয় যে প্রত্যেকবার যখন আমরা জাহাজে যাচ্ছি নতুন কিছু এক্সপিরিয়েন্স আসছে, নতুন কিছু মানুষ আসতেছে, নতুন কোনো দেশে যাচ্ছি। তো সব মিলিয়ে আসলে এই সি লাইফটা, হ্যাঁ এখানে কিছু নেগেটিভ বিষয় অবশ্যই আছে, বাট পজিটিভ দিকটা অনেক বেশি। আর যেহেতু আমরা অনেক জায়গায় ট্রাভেল করতেছি, সো ফ্রি অফ কস্ট আপনি অনেক জায়গায় ঘুরতে পারতেছেন, অনেক দেশে। যেমন আমি এমন এমন দেশে গেছি যেখানে বাংলাদেশ থেকে কখনোই কেউ ঘুরতে যাবে না, যেমন ঘানা, নাইজেরিয়া, ওই সমস্ত দেশে আমি যেতে পারছি জাস্ট বিকজ অফ দিস প্রফেশন। সো আমি যদি ইন্টারেস্টিং বলি বা আমি যদি ভালো বিষয়গুলো বলি, তাহলে নাবিক জীবন অবশ্যই এই বিষয়গুলো ইন্টারেস্টিং এর সাথে সাথে এই যে বললেন যে এমন সব জায়গাতে আপনি যাচ্ছেন, সেখানে যেরকম ভালো স্মৃতি, ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে, একই সাথে কিন্তু এবার আমরা দেখেছি সিঙ্গাপুর থেকে ফেরার সময় একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছিল। সেই ঘটনাটা একটু আমরা জানতে চাই, ফেরত আসার ঘটনা। আচ্ছা, সিঙ্গাপুর থেকে ফেরত আসার ব্যাপার হচ্ছে যে আমাদের জাহাজ সাডেনলি ভেনেজুয়েলা যাওয়ার সিদ্ধান্ত হয়। তো সিঙ্গাপুর থেকে ভেনেজুয়েলার ডিস্টেন্স হচ্ছে 11,700 নটিক্যাল মাইল, যেটা যেতে 38 দিন সময় লাগে। আর আমি জাহাজে অলরেডি 8 মাস অনবোর্ড। সো আমার কন্ট্রাক্ট শেষ, আমার ভ্যাকেশনের সময় চলে আসছে, আর এটা খুব শর্ট নোটিসে হয়। তো ওখানে যেটা ঘটনা ঘটে যে আমরা 9 জন একসাথে ছিলাম, যারা আমরা জাহাজ থেকে নেমে যাব, সাইন অফ করব। 9 জনের মধ্যে আমি একমাত্র বাংলাদেশি। আমি ছাড়া আমার সাথে মিয়ানমার ছিল ক্রু, ফিলিপিন, ইন্দোনেশিয়ান ছিল, চাইনিজ ছিল। তো অন্যান্যদের ক্ষেত্রে সিঙ্গাপুরের ভিসা প্রয়োজন নাই, তারা ওকে টু বোর্ড দিয়ে সেখান থেকে সাইন অফ করে যার যার দেশে ফেরত যেতে পারবে। আমার জন্য, আমি যেহেতু বাংলাদেশি, আমার ভিসা দরকার। আচ্ছা, ই ভিসা, যদিও সেটা অনলাইনে অ্যাপ্লাই করো, কিন্তু নর্মালি ই ভিসার জন্য 3 থেকে 5 দিন সময় লাগে।
তো আমার ভিসা অ্যাপ্লাই করা হয়েছে, তার একদিন পরে জাহাজ সেল করবে। এখন জাহাজ অবভিয়াসলি আমার জন্য বসে থাকবে না। ইদার আমার যদি ভিসা হয় আমি তাহলে নামতে পারবো, আর যদি ভিসা না হয় আমাকে ভেনেজুয়েলা যেতে হবে। আচ্ছা। আর ভেনেজুয়েলা আমি যাওয়া মানে আরও 38 দিন। সো আমাকে অলরেডি 8 মাস হয়ে গেছে, দেখা যাচ্ছে ওখানে যে আমার নামতে নামতে মোটামুটি 9 মাস 10 মাস হয়ে যাবে। সো কন্ট্রাক্ট ওভার হয়ে যাচ্ছে অনেক বেশি। সো এটাই আমি শেয়ার করছিলাম আর কি সোশ্যাল মিডিয়াতে, যে যেমন আমার জায়গায় যে আসতো রিপ্লেসমেন্ট, তাকে সিঙ্গাপুরে হোল্ড করে রাখা হয়েছিল যে যদি আমার ভিসা হয় দেন সে আসবে, যদি না হয় তাহলে তাকে আবার দেশে ফেরত পাঠানো হবে। বাট লাকিলি একদম 11th আওয়ারে আমার ভিসা ইস্যু হয়েছে, অ্যান্ড আমরা একদম মানে জাহাজ রানিং অবস্থায় ছিল তখন আমরা নামছি। আর আমার যে রিপ্লেসমেন্ট সেও একদম লাস্ট মোমেন্টে আসছে জাহাজে, ভেরি ফরচুনেটলি। আদারওয়াইজ আমার জন্য খুব হেক্টিক হয়ে যেত এত লং সেলিং এ যাওয়া। যে 8 মাস পর দেশের মাটিতে পা রাখলেন, পরিবারের সাথে সময় কাটাচ্ছেন, কেমন যাচ্ছে সময়? প্রথম একটু অদ্ভুত লাগে, একটু আনইজি লাগে। আনইজি বলতে মানে একদম নীরব একটা জায়গা থেকে এসে যখন এত ক্রাউডের মধ্যে বের হচ্ছে, অনেক শব্দ, অনেক মানুষজন, একটু সময় লাগে অ্যাডজাস্ট হতে, দেন আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর অবভিয়াসলি ফ্যামিলির কাছে তো এটার জন্যই তো অপেক্ষা ছিল। 8 মাস তো এই অপেক্ষায় ছিলাম। তবে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমি যখন আমার ছেলেকে রেখে যাই তার বয়স ছিল 6 মাস, এখন 14 মাস। এখন সে আমাকে চিনতে পারে নাই, এখন পর্যন্ত চিনতে পারে নাই। আনফরচুনেটলি সে আমাকে এখনো মামা বলে ডাকতেছে। তো আমি তাকে এখন মানে সময় দিচ্ছি প্রচুর, সারাদিন আমি তার সাথে আছি। আমার চ্যালেঞ্জ হচ্ছে তাকে চেনাইতে হবে যে আই এম হিজ ফাদার। লাইফের আসলে কত রকম চ্যালেঞ্জ, সেটা সমুদ্রপৃষ্ঠ হোক আর পরিবার হোক, সবখানে চ্যালেঞ্জ। আসলে সবকিছু মিলিয়ে আসলে আমরা তো জীবনে ভালো থাকতে চাই এবং পরিবারকে নিয়ে আনন্দে থাকতে চাই, আনন্দে বাঁচতে চাই। সেক্ষেত্রে আসলে যে প্রফেশনেই আমরা থাকি না কেন, এবং এই যে কন্টেন্ট ক্রিয়েশন করছেন, এখানে সমুদ্রপৃষ্ঠের আপনার ভিডিওগুলি সকলে দেখছে, আনন্দ পাচ্ছে, ইন্টারেস্টিং লাগছে তাদের কাছে। তো এখন যখন দেশে আসলেন, এখানে এসে কি কোনো কন্টেন্ট বানানোর ইচ্ছা আছে কিনা? এখনো ইচ্ছা নাই। আমি সবসময় চেষ্টা করি দেশে এসে একটু ফ্রি থাকার, বিকজ আমি চাই যে মানে ব্যালেন্স করে থাকতে। আমি দেশে এসেও যদি ব্যস্ত থাকি তাহলে আমার মনে হয় যে আমার ফ্যামিলি লাইফ হ্যাম্পার হবে। সো আমি করবো না সেটা না, হয়তো এখানে ওখানে যাচ্ছি, টুকটাক ছোটখাটো ভিডিও বানাচ্ছি, বাট আমি একেবারে কন্টেন্ট ক্রিয়েশনে ফোকাস করতে চাই না। বিকজ একটা সময় আমি দেশের বাইরে থাকি, জাহাজে থাকি, এমনিতেই আমি ডিটাচড। সো দেশে আসার পরেও যদি আমি নানা অ্যাক্টিভিটিজে ব্যস্ত হয়ে যাই, দেন এটা তো ব্যালেন্স করা যাচ্ছে না। সো আমার কাছে ফ্যামিলি লাইফ এখন প্রায়োরিটি। গ্রেট, খুব ভালো। আমরা একটু শুনতে চাইবো, জাহাজে কিন্তু একটা পায়রার গল্প আছে, সেই গল্পটা একটু শুনি। আচ্ছা, পায়রার গল্পটা আমি এই ভিডিওটা করার পরে বেশ অনেক মানুষ এখানে রেসপন্স করে। পায়রার ব্যাপার হচ্ছে ওইটা ছিল রেসিং পিজন, ওদেরকে রেসিং পিজন বলে। তো রেসিং পিজন যেটা হয় যে তারা এক দেশ থেকে আরেক দেশে ওদের রেস হয়। আচ্ছা। তো অনেক সময় অনেক পায়রা কি হয়, তারা ট্র্যাক ভুল করে, তারা রাস্তা ভুল করে বিভিন্ন জায়গায় যায়। তো আমার জাহাজে একটা পায়রা আসছিল, আমরা যেটা বুঝছি যে তার পায়ে ব্যান্ড ছিল, আইডেন্টিফিকেশন নাম্বার সহ ব্যান্ড ছিল, যেটা দেখে বোঝা যায় যে ও হচ্ছে একটা রেসিং পিজন। তো রেসিং পিজনরা বেসিক্যালি হাইলি ট্রেন্ড হয় আর যথেষ্ট এক্সপেন্সিভও হয়। তো ও আমাদের সাথে ছিল, আমরা যখন চায়নার দিকে যাই তখন ও জাহাজে আসছিল। তারপরে চায়নার যে ইভেন আমরা বন্দরে ছিলাম তখনও সে আমাদের সাথে জাহাজেই ছিল। আমাদের ধারণা ছিল হয়তো থাকবে না, ল্যান্ডের কাছে গেলে হয়তো উড়ে যাবে, বাট আমাদের সাথে ছিল। আমরা যখন চায়না থেকে ফেরত এসে তাইওয়ানের কাছে আসি তখন দেখলাম যে ও আমার সামনেই সে উড়ে গেল। হয়তো তার যে ট্র্যাক বা সে হয়তো বুঝতে পারছে, দেন এই যে উড়ে গেছে, দ্যাটস অল, ফিনিশ। এই যে জাহাজে নানান রকম অভিজ্ঞতা আমরা দেখি, এবং সেই অভিজ্ঞতাগুলো যখন আপনি ক্যামেরাবন্দি করছেন মোবাইল ফোনের মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে, তখন কিন্তু সেটারও অনেক রকম চ্যালেঞ্জ থাকে। আমরা দেখেছি ভিডিও করতে করতে হয়তো আপনি কখনো সমুদ্রপৃষ্ঠের ঝোড়ো হাওয়াতে কিংবা পানিতে ছিটকে পড়ে যাচ্ছেন। আসলে সেই গল্পগুলো একটু জানি। এই গল্পগুলো যেমন আমার একটা ফোন আমি সমুদ্রে হারিয়ে ফেলছিলাম অনেক আগে, আর আমার ফোনে সমস্যা হয়েছে
কারণ যখন সি ওয়াটার আসে, পানির একটা স্প্ল্যাশ, তারপরে প্রচুর বাতাসের শব্দ, চেষ্টা করি মানে নিজেকে সেফ রেখে যতটুকু নেওয়া যায়। আমার এখানে সেফটি প্রায়োরিটি। আমি নিশ্চয়ই এমন জায়গায় দাঁড়াবো না যেখানে যখন 100 কিলোমিটার বেগে বাতাস আসতেছে আমি যদি বাতাসের সামনে দাঁড়াই, এটা আমার জন্য সেফ না। সো যতটুকু মানে সেফটি মেনটেন করে, অ্যাকচুয়ালি আমি কিন্তু সব কিছু আমার পক্ষে দেখানো সম্ভব না। আমি যতটুকু দেখাই আমাদের মানে জাহাজে তার থেকে আরো অনেক বেশি হয়। তো সব সময় সবকিছু দেখানোটা সম্ভব হয় না, যতটুকু দেখানো যায় এইটুকুই আর কি। এবং এইভাবেই আসলে আপনার মাধ্যমে আমরা আপনাদের জীবন, আপনাদের সমুদ্র পৃষ্ঠের বিভিন্ন রকম ঘটনা, বিভিন্ন রকম দৃশ্য দেখতে থাকি এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা। চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আপনার জন্য এবং আমাদের আয়োজনে আসার জন্য অনেক ধন্যবাদ। এবং প্রিয় দর্শক, আসলে আমরা মারুফ ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম সমুদ্র পৃষ্ঠে নানান রকম গল্প, নানান রকম অভিজ্ঞতা। আশা করছি আপনাদের ভালো লেগেছে, কেননা আপনাদের ভালো লাগার জন্যই আমাদের এই আয়োজন। আপনাদের সকলের জন্য ভালোবাসা, শুভেচ্ছা, সুস্থতা কামনা করে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।